Dear students, welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. এই ভিডিওটা আজকে তোমরা যারা সবাই গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস রয়েছে তাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি চাইবো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি উইদাউট স্কিপ করে দেখো। কিছুদিন থেকে তোমরা খবরে দেখছো বা বিভিন্ন আর্টিকেলস পড়েছো যে এনআরএ বা সেট সম্পর্কে আগেও একবার কথা হয়েছিল যে সেট ব্যাপারটা কি, যে কমন এলিজিবিলিটি টেস্ট, এ সম্পর্কে আমরা আগে একবার বলেছিলাম। বা এনআরএটাই বা কি, তোমরা বিভিন্ন জায়গায় এই দুটো ওয়ার্ড দুদিন থেকে লক্ষ্য করছো যে এনআরএ এবং সিইটি। তো সিইটির ফুল ফর্ম হচ্ছে কি না কমন এলিজিবিলিটি টেস্ট। মানে ফ্রেন্ডস, তোমরা যে যারা যারা রেলওয়ে এক্সাম দাও বা যারা যারা স্টাফ সিলেকশন কমিশন এসএসসির এক্সাম দাও বা যারা ব্যাঙ্কিং সেক্টরে আইবিপিএসের জন্য এক্সাম দাও, তাদের সকলের জন্য একটা কমন এক্সাম হতে চলেছে। তো কমন এক্সাম হওয়ার জন্য সেই এক্সামটার নাম দেওয়া হয়েছে কমন এলিজিবিলিটি টেস্ট, এবং এটাকে কন্ডাক্ট করাবে কিনা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ। এটা করা হয়েছে কেন, বা এর মধ্যে কোন কোন পোস্টগুলো থাকবে, এতে কি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কি খুবই স্পিডে হবে, এর জন্য কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, একটা ক্যান্ডিডেট কতবার এই সিইটি দিতে পারবে, বা এর যে স্কোর কার্ড আসবে তার ভ্যালিডিটি কতদিন থাকবে, এই সব প্রশ্নের উত্তর তোমরা এই একটা ভিডিওতে পেয়ে যাবে। আমি শুধু জাস্ট এটুকু তোমাদের কাছে আশা রাখছি যে তোমরা ভিডিওটাকে উইদাউট স্কিপ করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। সব প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। কারণ আমি আগেই বললাম ভিডিও শুরুর প্রথমেই যে এটা যারা কম্বাইন্ড এক্সাম তোমরা দাও তাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো সিইটি বা কমন এলিজিবিলিটি টেস্ট এবং ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ, যেটা আমি বলছিলাম, তো এটা হচ্ছে একটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম, সিঙ্গেল প্রিলিমিনারি এক্সাম। মানে এতদিন পর্যন্ত কি হতো, এতদিন পর্যন্ত এটাই হতো যে তোমরা এসএসসির ফর্ম ফিল আপ করতে, তো এসএসসির প্রিলিমিনারি এক্সাম দিতে, সেটা ক্লিয়ার হয়ে গেলে তারপর টায়ার 2 টায়ার 3 জন্য প্রিপারেশন নিতে। বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি যখন এক্সাম দিতে, তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি এক্সাম দিতে তখন আরআরবি তাদের প্রিলিম কন্ডাক্ট করাতো, সেখানে তোমরা কোয়ালিফাই করার পরে তার টায়ার 2 টায়ার 3 তোমরা দিতে। বা আইবিপিএসের জন্য আইবিপিএস তাদের টায়ার 1 কন্ডাক্ট করাতো, সেখানে কিছু তোমরা পরীক্ষা দিতে, সেটা ক্লিয়ার করার পরে তোমরা তারপর তার টায়ার 2 যেমন যেমন পরবর্তী পদক্ষেপগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে। এবার ক্ষেত্রে কি হবে, এই এসএসসি, আমি বারবার বলছি এসএসসি, আরআরবি এবং আইবিপিএস, এই তিনটে যে ইনস্টিটিউশন রয়েছে একসঙ্গে, এই তিনটে যে অর্গানাইজেশন রয়েছে এই একসঙ্গে এরা একটাই কমন এলিজিবিলিটি যে এন্ট্রান্স টেস্টের কথা বলছি, আমি সেটের কথা বলছি। তো সিঙ্গেল প্রিলিমস এক্সাম নেবে, মানে যে এক্সামটা তোমরা সেটের মাধ্যমে দেবে সেটা হচ্ছে এই তিনটে বোর্ডেরই যে পরীক্ষাগুলো হবে, সেটা আরআরবি হোক, এসএসসি হোক বা আইবিপিএস হোক, এদের সবার প্রিলিমস তোমরা একসঙ্গে দিচ্ছ। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা প্রথমে সেট কোয়ালিফাই করবে, সেট কোয়ালিফাই করার পরে এবার আরআরবি তাদের মতন চেয়ে নেবে যে এত মার্কস কোয়ালিফাই করা স্টুডেন্টরা আমাদের টায়ার 2 জন্য অ্যাপ্লাই করতে পারে। এসএসসি তাদের মতন অ্যাড করবে যে এত মার্কস পেয়ে কোয়ালিফাই করা সেট এক্সাম যারা কোয়ালিফাই করেছে তারা এসএসসি টায়ার 2 জন্য অ্যাপ্লাই করতে পারে। বা আইবিপিএস থেকে একই রকম করে বলবে যে এত মার্কস পেয়ে যারা কোয়ালিফাই করেছে সেট, তারা তাদের আইবিপিএস টায়ার 2 জন্য এক্সাম কোয়ালিফাই করাবে। কিন্তু এক্ষেত্রে তিনটে স্টেপ থাকবে, যেমন আমাদের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তিনটে স্টেপে হয়ে থাকে। একটা হয়ে থাকে 10th পাসে, একটা হয়ে থাকে 12th, একটা হয়ে থাকে গ্র্যাজুয়েশনে। তো তিন রকমই কিন্তু সেট হতে থাকবে, মানে একটা মাধ্যমিক লেভেলের উপরে বেস করে, একটা এইচএস লেভেলের উপরে বেস করে, একটা কিন্তু গ্র্যাজুয়েশনের উপরে বেস করে। 2 টাইম ইন এ ইয়ার, মানে এক্সামটা কিন্তু বছরে দুবার হবে, মানে 6 মাস অন্তর, ঠিক যেমন করে আমাদের সেন্ট্রাল টেট হয়ে থাকে টিচিং প্রফেশনের জন্য তোমরা জানো। এবং ভ্যালিডিটি থাকবে 3 বছর, মানে এর যে স্কোর কার্ড সেটা ভ্যালিডিটি থাকবে 3 বছর। আরও ডিটেলস আমরা দেখে নিচ্ছি পরের স্লাইডগুলোতে কী রয়েছে। তো দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার, তো আমাদের ইউনিয়ন যে একটা ক্যাবিনেট বানানো রয়েছে সেখানে চেয়ারম্যান রয়েছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, হ্যাজ ডিসাইডেড টু সেট আপ এ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যেটা আমি বারবার বলছি এনআরএ স্থাপন করার কথা বলেছে। দ্য প্রপোজড এনআরএ উইল কন্ডাক্ট এ কমন প্রিলিমিনারি এক্সামিনেশন ফর ভেরিয়াস রিক্রুটমেন্টস ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এরা কী করবে, সেন্ট্রাল গভর্নমেন্টসের জন্য যে ভেরিয়াস রিক্রুটমেন্টসগুলো হয়ে থাকে, আমি তিনটে বোর্ডের কথা বারবার বলছি, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে আইবিপিএস এবং একটা হচ্ছে আরআরবি, তাদের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এসে থাকে তাদের জন্য একটা কমন এক্সাম নেবে। বোঝা গেল। হোয়াই ইজ এনআরএ নিডেড, হঠাৎ করে এই যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি দরকার পড়লো কেন, বলছে অ্যাজ অফ নাও অ্যাসপিরেন্টস হ্যাভ টু টেক ডিফারেন্ট এক্সাম দ্যাট আর কন্ডাক্টেড বাই ভেরিয়াস এজেন্সিস ফর সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, যেটা আমি আগে বলছিলাম যে এসএসসির মতন এক্সাম নেয়, আইবিপিএসের মতন এক্সাম নেয়, রেলওয়ের মতন এক্সাম নেয়। ফর একটা স্টুডেন্টকে কিন্তু অনেক
তিনটে পরীক্ষার জন্য একসঙ্গে অ্যাপ্লাই করতে হয়, তিনটে আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়, তিনটের জন্য আলাদা আলাদা প্রিলি কোয়ালিফাই করতে হয়, তিনটে আলাদা আলাদা প্রিলি কোয়ালিফাই করার পরে তারপরে মেন এক্সাম বা টায়ার 2 টায়ার 3 সেটার জন্য কিন্তু এলিজিবল হয়। এক্ষেত্রে কী হবে, যে কোনো একটাই যখন সেট এক্সামটা হবে, সেই একটা সেট এক্সাম কোয়ালিফাই করার পরেই একটা স্টুডেন্ট কিন্তু তিনটে পরীক্ষার জন্য এলিজিবল হতে পারে। মানে তুমি যে পরিমাণ স্কোর করলে সেই স্কোর যদি আইবিপিএসকেও তুমি আইবিপিএস যদি সেটাকে ভ্যালিডিটি দেয়, যে আইবিপিএস বললো যে এত স্কোর করলে আইবিপিএসের টায়ার 2 জন্য অ্যাপ্লাই করতে পারো, বা এত স্কোর করলে এসএসসি টায়ার 2 জন্য অ্যাপ্লাই করতে পারো, বা এত স্কোর করলে আরআরবির পরবর্তী স্টেপের জন্য অ্যাপ্লাই করতে পারো। মানে তুমি যদি একটা ভালো স্কোর করতে পারো, তার মানে তুমি একটা এক্সাম কোয়ালিফাই করলে সেট, এটাকে প্রিলিমিনারি বলে ধরা হচ্ছে আইবিপিএস, এসএসসি বা আরআরবির, তারপর তুমি তাদের পরবর্তী স্টেপগুলোর জন্য মানে টায়ার 2 বা টায়ার 3 জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অ্যাকর্ডিং টু সি চন্দ্রমৌলি, ইনি হচ্ছেন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং রয়েছে, তার যিনি সেক্রেটারি রয়েছেন সি চন্দ্রমৌলি, তিনার কথা অনুসারে অন অ্যান অ্যাভারেজ 2.5 crore to 3 crore অ্যাসপিরেন্টস অ্যাপিয়ার ফর অ্যাবাউট 1.25 লাখ ভ্যাকেন্সিজ ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এভরি ইয়ার। প্রত্যেক বছর 1.25 লাখ যে সেন্ট্রালের যে ভ্যাকেন্সি বের হয়, কিসের বললাম, আপাতত আরও অনেক বোর্ড রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র এখনও আপাতত 3টে বোর্ড একত্রিত হয়েছে যে তারা বলেছে যে হ্যাঁ কমন এক্সাম নেওয়া যেতে পারে সেটের কথা। আমি বারবার বলছি 3টে বোর্ড কী না, আইবিপিএস, এসএসসি এবং আরআরবি। তো তাছাড়াও আরও রয়েছে, কিন্তু সি চন্দ্রমৌলির কথা অনুযায়ী টোটাল প্রত্যেক বছর 1.25 লাখ ভ্যাকেন্সি আউট হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং সেই ভ্যাকেন্সির জন্য মোটামুটি 2.5 থেকে 3 কোটি অ্যাসপিরেন্ট কিন্তু ফিল আপ করে। তো এনআরএ করলে কি হবে, টোটাল এক্সামের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে, সবার আলাদা আলাদা করে প্রিলিমস দিতে হচ্ছে না, একটা টাইম কিন্তু বেঁচে যাচ্ছে। এর জন্য এনআরএটা কিন্তু খুব করা প্রয়োজন। তো হোয়াই ইজ দ্য এনআরএ নিডেড, তো ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কেন দরকার, এটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। পরবর্তী স্লাইডে দেখছি যে হোয়াট উইল বি দ্য মিডিয়াম অফ সেট, যে কমন এলিজিবিলিটি যে টেস্ট হবে তার মিডিয়ামটা কী হবে, মানে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে পরীক্ষা দেবে। বলছে দ্য সেট উইল বি কন্ডাক্টেড ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। অ্যাকর্ডিং টু মিনিস্টার অফ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, আমি যেটা বললাম জিতেন্দ্র সিং, তাহলে আমাদের বর্তমানে ডিপার্টমেন্ট অফ যে পার্সোনাল অ্যান্ড ট্রেনিং রয়েছেন জিতেন্দ্র সিং, তিনার কথা অনুযায়ী দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন 12 ল্যাঙ্গুয়েজেস, তাহলে 12টা ভাষাতে কিন্তু এই সেট এক্সামটা কন্ডাক্ট করা হবে। দ্যাট আর ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। পরবর্তীকালে আমাদের যে সংবিধানের 8ম শিডিউলে যে যতগুলো ভাষার কথা বলা রয়েছে, টোটাল কতগুলো ভাষার কথা বলা রয়েছে, টোটাল 22টা ভাষার কথা বলা রয়েছে, পরবর্তীকালে সে সব ভাষাতে এক্সামগুলো কন্ডাক্ট করার চেষ্টা করা হবে, কিন্তু আপাতত টোটাল 12টা ভাষাতে কিন্তু এই সেট এক্সামকে কন্ডাক্ট করানো হবে। তাহলে সেট এক্সামের মিডিয়াম কী হবে না, টোটাল 12টা ল্যাঙ্গুয়েজে কিন্তু সেট এক্সামকে কন্ডাক্ট করানো হবে। সে 12টা ল্যাঙ্গুয়েজ কী কী, আমাদের 8th শিডিউল কনস্টিটিউশনে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তার অনুসারে। পরবর্তী স্লাইডে বলছি যে উইল ইট লিড টু এ স্পিডি রিক্রুটমেন্ট, যেটা আমি প্রথমেই বললাম যে এই যে সেট একটা কমন এক্সাম করা হলো, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমাকে এখন আর প্রিলিমস দিতে হচ্ছে না, তুমি একটা প্রিলিমস দিয়েই এসএসসি টায়ার 2 বা আইবিপিএসের টায়ার 2 বা আরআরবির পরবর্তী স্টেপের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এর জন্য কি রিক্রুটমেন্ট প্রসেসটা কি খুব স্পিডে হবে বা তাড়াতাড়ি হবে, আর অত কি সময় সাপেক্ষ হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কী বলেছে, দ্য গভর্নমেন্ট সেজ দ্যাট, সরকারের কথা অনুযায়ী সিঙ্গেল এলিজিবিলিটি টেস্ট উড সিগনিফিক্যান্টলি রিডিউস দ্য রিক্রুটমেন্ট সাইকেল। অবশ্যই, কারণ 3টে এক্সাম তুমি 3বারে যখন কন্ডাক্ট করানো হচ্ছে, একটা এক্সামের মধ্যে যখন চলে আসবে, সময় তো অবশ্যই কম লাগবে। ইভেন সাম অফ দ্য ডিপার্টমেন্টস হ্যাভ ইন্ডিকেটেড দেয়ার ইন্টেনশন টু ডু অ্যাওয়ে উইথ এনি সেকেন্ড লেভেল টেস্ট অ্যান্ড গো অ্যাহেড উইথ রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ সেট স্কোর্স। তারা বলতে চাইছে এমন কিছু এক্সাম রয়েছে, তারা বলতে চাইছে যে সেট স্কোরটার উপরে নির্ভর করেই তারা তাদের ফিজিক্যাল টেস্ট বা মেডিকেল এক্সামিনেশনের কথাও কিন্তু বলছে। মানে যেমন ধরো রেলওয়ে গ্রুপ ডি, সেখানে তো একটা এক্সামই হয়, একটা এক্সামের করার পর তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়, তারপর মেডিকেল এক্সামিনেশন হয় বা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়। তো কোনো যে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তারা বা ডিপার্টমেন্ট রয়েছে, সে কোনো ডিপার্টমেন্ট কী বলছে, ওই সেট স্কোরটার উপরে বেশ করেই কিন্তু রেলওয়ে গ্রুপের মতন কিছু পোস্টে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টও কিন্তু করানো যেতে পারে। তাহলে অবশ্যই এটা কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস এটাকে কিন্তু স্পিডি করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সেট এক্সাম কন্ডাক্ট যখন করানো হবে সেটা রিক্রুটমেন্ট প্রসেসকে স্পিডি করবে, এই নিয়ে দ্বিতীয় কোনো কিন্তু দ্বিমত নেই। নেক্সট পরবর্তী যে স্লাইড, সেখানে বলছি যে হাউ মাচ মানি উইল বি স্পেন্ট অন দ্য এনআরএ। তাহলে এনআরএর জন্য বা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। ইনিশিয়ালি দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড অ্যান অ্যামাউন্ট অফ ₹1517.57 crore, মানে প্রায় 1517 কোটি টাকা দিয়েছে এনআরএর জন্য, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির জন্য, ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স, 3 বছরের জন্য। আপাতত 3 বছরের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বানানো হবে তার জন্য গভর্নমেন্ট থেকে 1517 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্য মানি উইল বি ইউজড ফর সেটিং আপ অফ এনআরএকে সেট আপ করার জন্য আমি যেটা বললাম ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজে লাগানো হবে, অ্যান এক্সামিনেশন সেন্টার ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এবং
যে সমস্ত অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টগুলো আছে, মানে যেখানে কী বলবো স্টুডেন্টের সংখ্যাটা বেশি বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টগুলো চিহ্নিত করা হয়েছে টোটাল যতগুলো ডিস্ট্রিক্টকে, সেই জায়গাগুলোতে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য এই 1517 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী স্লাইডে বলছি যে উইল দ্য এনআরএ কন্ডাক্ট দ্য টেস্ট অফ অল গভর্নমেন্ট ভ্যাকেন্সিজ, যে তাহলে গভর্নমেন্টের যে টোটাল ভ্যাকেন্সিজ আউট হয়, টোটাল আমি কত বলেছিলাম যে প্রত্যেক বছর 1.25 লাখ যে ভ্যাকেন্সি আছে সে সব ভ্যাকেন্সির জন্যই কি এনআরএ কন্ডাক্ট করাবে টেস্ট? তা কিন্তু নয়। আমি বারবার বলছি এটা কিন্তু গেজেটেড পোস্টের জন্য নয়, মানে গ্রুপ এর জন্য নয়। এবং আরেকটা কথা, নন টেকনিক্যাল পোস্টের জন্য এটা, মানে এটা কিন্তু টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু সেট হচ্ছে না। আই রিপিট, বারবার বলছি, টেকনিক্যাল পোস্টের জন্য, মানে ধরো রেলওয়ে যে লোকো পাইলট থেকে শুরু করে যে সমস্ত টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে সেটার জন্য কিন্তু এই সেট এক্সামটা নয়। সেট এক্সামটা হচ্ছে শুধুমাত্র নন টেকনিক্যাল পোস্টের জন্য। এবং কোন কোন গ্রুপের জন্য? না, গ্রুপ বি আর গ্রুপ সি, এই দুটো পোস্টের জন্য। গ্রুপ এ কিন্তু নয়, গ্রুপ বি এবং গ্রুপ সি এবং নন টেকনিক্যাল পোস্টের জন্য যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আউট হয়ে থাকে সেই সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু এক্সাম কন্ডাক্ট করাবে এনআরএ। বুঝতে পারলাম? নেক্সট, ইচ ডিস্ট্রিক্ট টু হ্যাভ অ্যান এক্সামিনেশন সেন্টার। আমি যেটা বলছিলাম ওই যে 117টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টকে চিহ্নিত করা হয়েছে, মানে টোটাল দেশের মধ্যে 117টা ডিস্ট্রিক্টকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যেখানে সেট এক্সাম দেওয়া যাবে। মানে ব্যাপারটা হচ্ছে তোমরা এখন প্রিলিম এক্সাম দিতে কী হতো, কোথাও বাইরে যেতে হতো, বাইরের স্টেটে যেতে হতো বা মেন কোনো আমাদের যে রাজধানী শহরে যেতে হতো। এবার থেকে কী হবে, তুমি তোমার ডিস্ট্রিক্টেই কিন্তু সেট এক্সাম দিতে পারছো। ফলে এই ক্ষেত্রে কী হবে, তোমার যে অ্যাকোমোডেশন বলতে পারি বা তোমার যে ভাড়া বা ফেয়ার সেগুলোর কিন্তু খরচা কমে যাচ্ছে। এটা একটা কিন্তু এর ভালো দিক। হাউ লং উইল দ্য সেট স্কোর বি ভ্যালিড? আমি প্রথমেই বলে এসেছিলাম যে সেট এই যে এক্সামটা এটা কিন্তু বছরে 2বার হবে এবং একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল টাইমস, মানে অনেকবার, যতদিন না তার এজ থাকছে, এজের তো একটা লিমিট থাকবে সব পরীক্ষার জন্য যেমন এজ থাকে, তো এজের লিমিটেশন সব দিয়ে একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল টাইমস এই সেট এক্সামটা দিতে পারে। সেট এক্সামটা প্রত্যেক বছর 2বার করে হবে এবং তুমি যে স্কোর করবে সেই স্কোরে ভ্যালিডিটি 3 বছর থাকবে। মানে তুমি ধরো 1 বছর একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর তোমার একটা স্কোর হলো, সেই স্কোরটাকে তুমি যদি যথেষ্ট মনে করো তাহলে তুমি সেই স্কোরটাকে কাজে লেগে 3বার কিন্তু অ্যাপ্লাই করতে পারছো টায়ার 2-র জন্য, আইবিপিএসে, এসএসসিতে এবং আরআরবিতে। আবার তোমার মনে হলো তুমি এই স্কোরটাকে ইমপ্রুভ করতে চাও, তুমি আবার বসতে পারো সেট এক্সামে, মানে বছরে 2বার করে এক্সাম হতে থাকবে, তুমি মাল্টিপল টাইম বসতে পারবে। বোঝাতে পারলাম? এবং তোমার যে স্কোর হবে সেটা কিন্তু 3 বছর ভ্যালিডিটি থাকছে। এবার তোমার যখন হাইয়েস্ট স্কোর যেটা হবে তুমি সেটাকে কাজে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারছো। এটা হচ্ছে ব্যাপার। এবার এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে টোটাল যে 117টা যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের কথা বললাম, এই জায়গায় যে এক্সাম শিডিউল করা হবে এটা কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে বলে আমার মনে হয়। ভালো দিকটা কি, তুমি তোমার ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে পারছো, তোমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, তোমার ফেয়ার থেকে শুরু করে অ্যাকোমোডেশন চার্জ থেকে শুরু করে এগুলো তো কমে যাচ্ছে, তোমার জার্নি কমে যাচ্ছে, তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে তোমার ডিস্ট্রিক্টে কিন্তু এক্সাম দিতে পারছো, এটা ভালো কথা। কিন্তু আবার এক্সাম সেন্টারে চিটিংয়ের একটা প্রবাবিলিটি থেকে যায়, কারণ 2017-র এসএসসি সিজিএলের মেন্সের কথা ভাবো, মেন্স এক্সামের টায়ার 2 2017-র সিজিএলের সেখানেও কিন্তু চিটিং হয়েছিল। ফলে তাও তো তেমন বড় বড় সেন্টারে। এবার যদি তোমার ডিস্ট্রিক্টে কোনো সেন্টারে যদি এরকমটা একটা চিটিংয়ের প্রবণতা বেড়ে যায়, যদি এটা পরবর্তীকালের কথা, হয়তো সেই ব্যাপারে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা হবে যাতে এই জিনিসগুলো না হয়। যদি এরকমটা হয় তাহলে খুব ভালো কথা। তো এর প্রস এবং কনস, ভালো দিক এবং খারাপ দিক আমি দুটোই আলোচনা করলাম। এর পরবর্তী স্লাইডে বলছে, তাহলে একসঙ্গে যেটা আমরা যতগুলো জিনিস জানলাম আমি একসঙ্গে বলে দিচ্ছি। তাহলে কমন এলিজিবিলিটি টেস্ট যেটাকে আমরা সেট বলছি, সেটা কন্ডাক্ট করাবে কিনা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। এখানে স্ট্যান্ডার্ড কারিকুলাম অ্যান্ড ডিগ্রি ডিফিকাল্ট টু বি কন্ডাক্টেড ইন মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। আমি বললাম টোটাল কতগুলো ল্যাঙ্গুয়েজে এক্সাম কন্ডাক্ট করানো হবে, না 12টা ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করানো হবে। বেসড অন সেট স্কোর ফাইনাল সিলেকশন টু বি মেড থ্রু সেপারেট স্পেশালাইজড টায়ার 2 আর টায়ার 3 এক্সামিনেশন। আমি বারবার বললাম সেটা তোমার যে স্কোর হবে সেই স্কোরের উপরে বেস করেই তুমি স্টাফ সিলেকশনের টায়ার 2 বা আইবিপিএসের টায়ার 2 বা আরআরবি টায়ার 2 জন্য অ্যাপ্লাই করতে পারছো। সেট স্কোর অফ ক্যান্ডিডেট উইল বি ভ্যালিড ফর 3 ইয়ার্স। আমি বারবার বলছি তুমি যে স্কোর করছো এক্সামের সেটে, সেটা তোমার ভ্যালিডিটি হচ্ছে 3 বছর এবং প্রত্যেক বছর 2বার করে এক্সামটা হতে থাকবে। নো রেস্ট্রিকশন অন নাম্বার অফ অ্যাটেম্পস, তুমি মাল্টিপল টাইমস অ্যাটেম্প করতে পারছো। এবং বারবার বলছি সেট কিন্তু তাহলে 3টে ধাপে হবে, একটা হবে ক্লাস 10 লেভেলের ওপরে যেটা মাল্টিটাস্কিং বলি আমরা, একটা হবে 10+2 লেভেলে, একটা হবে গ্র্যাজুয়েশন লেভেলে। তোমার কোনো রেস্ট্রিকশন নেই, তুমি মাল্টিপল টাইমস এখানে অ্যাপিয়ার হতে পারো যতদিন না তোমার আপার এজ লিমিট প্রেসক্রাইব। একটা তো আপার এজ একটা বয়স সময় একটা নির্ধারণ করা থাকবে, ততদিন পর্যন্ত তুমি কিন্তু মাল্টিপল টাইম সেট এক্সামে অ্যাপিয়ার হতে পারো। রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, এবং প্রত্যেকটা এক্সামের জন্য এসসি এসটি ওবিসি বা
পিডাব্লিউডি ক্যান্ডিডেটসরা যে ধরনের এজ রিল্যাক্সেশন পেয়ে থাকে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালি পেতে থাকবে। তো এটা হচ্ছে সেট সম্পর্কে যে ডিটেলস সেটুকু আমি বলার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে, এবং এনারেটাও কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেদের মতন মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে সেট এই এক্সামটা হওয়ার ফলে তোমাদের সুবিধা মনে হচ্ছে না এটাতে অসুবিধার সৃষ্টি হলো, আবার তো মনে হচ্ছে এখানে রিক্রুটমেন্টটা স্পিডি হবে। গভর্নমেন্টের যদি একটা সদিচ্ছা থাকে তাহলে রিক্রুটমেন্টটা অবশ্যই স্পিডি হবে, এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও খুব বলবো একটা শর্টকাটও বটে যে একটা সেট এক্সাম ক্লিয়ার করার পরে তুমি 3টে এক্সামের জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারছো। কিন্তু একটা প্রবলেম হতে পারে, যারা তোমরা স্পেশালি আরআরবির জন্য প্রিপারেশন নাও, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য, তোমরা সেখানে কী জানো যে সেখানে তো ইংলিশ থাকে না। কিন্তু এই ক্ষেত্রে কী হবে, যেহেতু এটা কমন এলিজিবিলিটি টেস্ট, ফলে কী হবে, যেহেতু স্টাফ সিলেকশন কমিশন ইংলিশ একটা পার্ট রয়েছে বা আইবিপিএস ইংলিশ একটা পার্ট রয়েছে, সুতরাং আরআরবির যারা অ্যাসপিরেন্টস তোমরা ছিল তোমাদের কিন্তু ইংলিশটাকেও পড়তে হবে, মানে ইংলিশটা এখানে ভাইটাল হয়ে যাচ্ছে। মানে যে 4টে যে মেন টপিকের উপরে প্রিলিমস এক্সাম হয়ে থাকে, মানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং ম্যাথস, ওই 4টে টপিকই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। মানে আরআরবি যারা অ্যাসপিরেন্টস রয়েছে তারা যেটা বলছিলে যে যারা এতদিন ধরে ভেবে আসলে যে ইংলিশটাকে তাও তোমরা প্রিপারেশন নিতে না, কারণ ইংলিশটা তোমাদের সিলেবাসে ছিল না। এবার যেহেতু এটা কমন এলিজিবিলিটি টেস্ট সেট হয়ে গেল, ফলে ইংলিশটাও কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটা একটুকু যারা আরআরবি অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য একটুকু চ্যালেঞ্জিং ব্যাপার, আর কিছুই না। বাকি সব জিনিসটাই তোমাদের পক্ষে ফলপ্রসূ হতে চলেছে বলে আমি মনে করি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তোমাদের মধ্যে সব কনসেপ্টটা যে ক্লিয়ার করাতে পেরেছি কিনা, বা এতে তোমাদের ভালো মনে হচ্ছে কি না খারাপ মনে হচ্ছে, তোমাদের এটা তোমরা অ্যাডভান্টেজ জন্য থাকছো না ডিসঅ্যাডভান্টেজ জন্য থাকছো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব দি ইউজার স্কিপ করে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও ফ্রেন্ডস। জাস্ট আমি তোমাদের কাছে এটুকুই আশা করতে পারি, জাস্ট আমি এটুকুই আমার প্রাপ্য যে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস। আর কিপ সাপোর্টিং পার্সেল 24/7। দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও পার্সেল 24/7। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে আমি কম্বাইন্ড এক্সাম রিলেটেড বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও আপলোড করে রাখি, প্লেলিস্ট বানানো আছে, তোমরা গেলেই বুঝতে পারবে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটাকে লেন্দি করলাম না, এখানেই শেষ করলাম। শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এই বলেই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।